প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা অঙ্ক করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অনুশীলনী 11.2 এর খ। 2 এর খতে বলা আছে যে নিম্নোক্ত অর্থাৎ নিচের প্রতি ক্ষেত্রে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। দেওয়া আছে এ বিন্দুর অর্থাৎ একটা ত্রিভুজের 3টা বিন্দু থাকে, 3টা বিন্দুর মান দেওয়া আছে। এ দেওয়া আছে 5,2, বির ক্ষেত্রে দেওয়া আছে 1,6 এবং সির ক্ষেত্রে দেওয়া আছে হচ্ছে কি -2 -3। এখন এই বিন্দুগুলো দিয়ে আমাদেরকে কি করতে হবে, একটা ছক কাগজে বা গ্রাফে অঙ্কন করতে হবে। এই চিত্রটি কি করতে হবে, অঙ্কন করতে হবে। তাহলে যেহেতু আমাদের কাছে আপাতত গ্রাফ পেপার বা ছক কাগজ নেই, সেহেতু আমরা কি করব, এই বোর্ডেই আমরা একটা গ্রাফ পেপার অঙ্কন করব। একটু তোমরা মনোযোগ সহকারে অঙ্কনটি দেখো। যেখানে বুঝতে পারবো না সেখানে বলবা যে এখানে আমি বুঝতে পারি নাই। দেখো, এই যে এখানে আমরা লিখবো কি, এটাকে লেখা হচ্ছে কি এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে কি ওয়াই অক্ষ, এক্স প্রাইম অক্ষ, এটা হচ্ছে কি এক্স প্রাইম অক্ষ। এদিকে হচ্ছে কি ওয়াই অক্ষ, এদিকে হচ্ছে কি ওয়াই প্রাইম অক্ষ। একটু আমাদের এই গ্রাফটা আমরা একটু সুবিধা করে নিই, আমাদের যাতে অঙ্কন করতে একটু সুবিধা হয়, তার জন্য আমরা একটু এখানে একটু রেখা অঙ্কন করে নিই। 1 2 3 4 5 6 7 8। আবার এদিকেও 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6 7 8। এদিকেও আমরা একটু দাগ টানে 1 2 3 4 5 6 7 8। এদিকে আমরা একটু রেখা টানি। এখন আমাদের অঙ্কনটা করতে একটু সুবিধা হবে। তাহলে আমরা এই 3টা বিন্দুতে আমরা এই গ্রাফটা কি করব, ত্রিভুজটা অঙ্কন করব। তার আগে আমরা একটু দেখে নেই যে এই বিন্দুর পরিচয়টা একটু আমরা নেই। এই বিন্দুতে 2টা সংখ্যা আছে। কয়টা সংখ্যা আছে? 2টা সংখ্যা আছে। এই বিন্দুতে 2টা সংখ্যা আছে। আমাদের এই বিন্দুতে কয়টা সংখ্যা আছে? 2টা সংখ্যা আছে। তাহলে আমরা এই প্রথম সংখ্যাটার আগে, এই 2টা সংখ্যার আগে অবস্থান সম্পর্কে আমরা একটু জেনে নেই। এই প্রথম সংখ্যাটাকে বলা হয় কি বুজ। প্রথম সংখ্যাটাকে কি বলা হয়? বুজ। আর এই বুজকে আমরা, যদি বুজ ধনাত্মক হয় তাহলে আমরা এক্স অক্ষ বরাবর, আর যদি বুজটা যদি ঋণাত্মক হয় তাহলে আমাদের কি লিখবো, আমরা এক্স প্রাইম অক্ষ বরাবর যাবে। অর্থাৎ এখানে একটু বুঝি, এখানে কি এই প্লাস, এইখানে 5 এর আগে কোনো চিহ্ন নামে কি প্লাস আছে, তার মানে কি এই বুঝটা হচ্ছে কি ধনাত্মক হিসেবে আছে। যদি এখানে যদি মাইনাস থাকতো তাহলে আমরা কি এক্স প্রাইম অক্ষ বরাবর ধরতাম। আবার এই দ্বিতীয় সংখ্যাটাকে বলা হয় কি কোটি। দ্বিতীয় সংখ্যাটাকে বলা হয় কি কোটি। অর্থাৎ এই কোটিকে আমরা ওয়াই অক্ষ বরাবর লিখি। এখন যদি এই কোটিটা যদি ঋণাত্মক হয় অর্থাৎ মাইনাস হয়, যদি এখানে +2 আছে, যদি -2 থাকতো তাহলে আমরা এটাকে ঋণাত্মক হইতো, তাহলে আমরা কি ওয়াই অক্ষ বরাবর মানে ওয়াই প্রাইম অক্ষ বরাবর লিখতাম। অর্থাৎ ওয়াই প্রাইম অক্ষ বরাবর লিখলাম। ঠিক এই বি বিন্দুরও এই প্রথম অংশকে বলা হয় কি বুজ, দ্বিতীয় অংশকে বলা হয় কি কোটি। সি বিন্দুর ক্ষেত্রেও একই কথা, এই প্রথম অংশকে বলা হয় কি বুজ এবং দ্বিতীয় অংশটাকে বলা হয় কি কোটি। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রথম সংখ্যার অবস্থানের নাম হচ্ছে কি বুজ এবং দ্বিতীয় সংখ্যার অবস্থানের নাম হচ্ছে কি কোটি। আর বুজ যদি, অর্থাৎ বুজ যদি ধনাত্মক হয় তাহলে এক্স অক্ষ বরাবর যাবে, আর যদি বুজ যদি ঋণাত্মক হয় তাহলে ওয়াই অক্ষ বরাবর যাবে। আবার কোটি দ্বিতীয় অংশকে বলা হয় কি, সংখ্যাকে বলা হয় কোটি। কোটিকে আমরা যদি ধনাত্মক হয় তাহলে ওয়াই অক্ষ বরাবর, এবং কোটি যদি এই মাইনাস হয় তাহলে ওয়াই প্রাইম অক্ষ বরাবর। এখন আমরা এই 3টি বিন্দু দিয়েই আমরা এই গ্রাফ পেপারে ত্রিভুজ এবিসি অঙ্কন করব। তাহলে এই এ বিন্দুর ক্ষেত্রে দেখো 2টা সংখ্যা আছে। এখন এই প্রথমটা হচ্ছে কি, আমরা কি বলছিলাম জানো, বুজ। অর্থাৎ বুজ কি ধনাত্মক আছে না, তার মানে কি এই এক্স অক্ষ বরাবর যাবে, এই এক্স অক্ষ বরাবর যাবে। তার মানে এখান থেকে আমরা 5 ঘর পর্যন্ত গুনবো, তার মানে 1 2 3 4 5। এখন আরেকটা জিনিস খেয়াল করবো, আমাদের দ্বিতীয় সংখ্যাটা কি কি বলা হয় কোটি। কোটিকে আমরা কি ওয়াই অক্ষ বরাবর, তার মানে কি কোটিটা কি ধনাত্মক আছে না, তার মানে কি এই ওয়াই অক্ষ বরাবর যাবে। ঠিক আছে,
অক্ষ বরাবর, তার মানে কি 2 আছে, তার মানে উপর দিকে 2 পর্যন্ত গোনো, তাহলে 1 এই 2, তাহলে এই একটা বিন্দু পেলাম। এই বিন্দুটার নাম কি? এই বিন্দুটার নাম হচ্ছে কি এ বিন্দু, আর এই বিন্দু কি আছে 5,2। এবার আমরা বি বিন্দুর ক্ষেত্রে যাই। বি বিন্দুর দেখো প্রথম অংশ হচ্ছে 1 দেওয়া আছে, অর্থাৎ বোঝটা কি 1 দেওয়া আছে, তার মানে কি বোঝ কোন দিকে, এই দিকে ধনাত্মক, যেহেতু সেটা আমরা এই অক্ষ বার করব, তার মানে এই এক পর্যন্ত গুনলাম। এখন আমাদের দ্বিতীয় অংশের কি 6 দেওয়া আছে, অর্থাৎ কোটিটা কি 6 দেওয়া আছে, কোটিটা কি ধনাত্মক, কোটিটা কি ধনাত্মক, তার মানে 6 আমরা উপর দিকে, তাহলে এই উপর দিকে আমরা 6 পর্যন্ত গুনবো, তার মানে 1 2 3 4 5 6, তার মানে এখানে একটা কি আমরা বিন্দু পেলাম। এই বিন্দুর নাম কি বি বিন্দু, আর এটাকে আমরা কি 1, বি বিন্দুটা হচ্ছে কি 1,6। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এইবার আমরা আসবো সি বিন্দুর ক্ষেত্রে। দেখো সি বিন্দুতে একটা জিনিস খেয়াল করো, বোঝটা প্রথম সংখ্যাটা কি বলা হয় বোঝ না, তাহলে এই প্রথম সংখ্যা বোঝটা কি মাইনাস দেওয়া আছে, আর আমরা বলছিলাম মাইনাস যদি থাকে তাহলে কি এক্স প্রাইম অক্ষ বরাবর যাবে, তার মানে কি এক্স প্রাইম এই দিকে, তার মানে এই এবার আর এই দিকে না গিয়ে এই দিকে গুনবো, তার মানে কি 1 2 আসলাম। এবার দেখো আর একটা জিনিস দেখো, কোটিটাও কি আমাদের কি মাইনাস দেওয়া আছে -3, তার মানে -3 গুলি ওয়াই অক্ষ বরাবর মাইনাস ওয়াই প্রাইম বরাবর এই দিকে আসবো, তার মানে কি 1 2 এই 3 ঘর নিচের দিকে, ওয়াই প্রাইমের দিকে নিচের দিকে আমরা 3 ঘর পর্যন্ত আসলাম। তাহলে এই বিন্দুর নাম কি আমাদের সি বিন্দু। সি বিন্দুতে কি আছে -2 -3। তাহলে আমরা এখন একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু আমরা 3টা বিন্দু পাইছি, এ বিন্দু পাইছি, বি বিন্দু পাইছি এবং কি সি বিন্দুটাও পাইছি। এখন এই 3টা বিন্দুকে আমরা কি করতে পারি ছেদ করতে পারি, অর্থাৎ এ বিন্দুর সাথে এই বি বিন্দুর আমরা কি করতে পারি ছেদ করতে পারি। এ বিন্দুর সাথে এই বি বিন্দুর ছেদ করলাম, আবার এই বি বিন্দুর সাথে এই সি বিন্দুর ছেদ করলাম, আবার এই সি বিন্দুর সাথে আবার কি এই এ বিন্দুর ছেদ করলাম। দেখো এখানে কিন্তু একটা কি ত্রিভুজ হয়েছে, ত্রিভুজের নাম কি হচ্ছে এ বি সি হয়েছে না ত্রিভুজ। এখন এই ত্রিভুজেরই আমাদের কি করতে হবে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এই ত্রিভুজের আমাদের কি করতে হবে ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। এখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের এই বিন্দু থেকে শুরু করতে হবে। কি বিন্দু থেকে শুরু করতে হবে এই বিন্দু থেকে আমরা শুরু করব। আমরা ইচ্ছা করলে বি বিন্দু থেকে শুরু করতে পারি, সি বিন্দু থেকে শুরু করতে, কিন্তু না আমাদের সুবিধার্থে আমরা এই বিন্দু থেকে শুরু করব। তাহলে এই বিন্দু থেকে শুরু করব, এই বিন্দুর তাহলে আমরা এখানে একটা, তাহলে আমরা এইটা একটু কি মুছে দিই, আমাদের এটা আপাতত প্রয়োজনে। আমরা তো বুঝেই গেছি যে প্রথম সংখ্যাকে বুঝ বলা হয়, আর বুঝ যদি ধনাত্মক হয় তাহলে এক্স অক্ষ বরাবর, আর বুঝ যদি ঋণাত্মক হয় তাহলে কি এক্স প্রাইম অক্ষ বরাবর। ঠিক কোটিটাও এরকম, কোটিটাও যদি ধনাত্মক হয়, দ্বিতীয় সংখ্যাকে বলা হয় কি কোটি, কোটিটা যদি আমাদের ধনাত্মক হয় তাহলে ওয়াই অক্ষ বরাবর, আর যদি এই কোটিটা যদি ঋণাত্মক হয় তাহলে ওয়াই প্রাইম অক্ষ বরাবর। এখন আমাদেরকে প্রশ্ন বলছে এই যে গ্রাফের যে ত্রিভুজটা অঙ্কন করলাম এই ত্রিভুজের কি কি ক্ষেত্রফল অঙ্ক নির্ণয় করতে হবে। কি কি নির্ণয় করতে হবে নির্ণয় করতে হবে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি, কি লিখবো আমরা জানি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, কি ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান কি হাফ, তাহলে আমাদের কি দিতে হবে মডুলাস, হাফ মডুলাস। এখন আমরা এ বিন্দু থেকে শুরু করব। তাহলে এ বিন্দু কি আছে প্রথম সংখ্যা 5, দ্বিতীয় সংখ্যা কি 2, তার মানে আমরা উপরে লিখবো, প্রথম সংখ্যাটি লিখবো উপরে 5 এবং দ্বিতীয় সংখ্যাটি লিখবো আমরা কি নিচে। ঠিক আছে, এখন এর থেকে আমরা কোথায় যাব বির দিকে যাব, এর থেকে আমরা কোন দিকে যাব বির দিকে যাব। এখন এর থেকে বি বিন্দুতে আসলাম, তাহলে বি বিন্দুর হচ্ছে দুইটা সংখ্যা আছে 1 আর কি 6, তার মানে 1 প্রথম সংখ্যাটা লিখবো উপরে, আর এই 6 প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যাটি লিখবো কি নিচে। আর বি থেকে আমরা কোন বিন্দুতে আসবো সি বিন্দুতে আসবো। তাহলে সি বিন্দুতেও দুইটা সংখ্যা আছে, এই প্রথম -2 সংখ্যাটা হচ্ছে, প্রথম সংখ্যাটা হচ্ছে কি উপরে, আর এই দ্বিতীয় সংখ্যাটা -3 সংখ্যাটা হচ্ছে কি নিচে। এখন আমরা এই সি বিন্দু থেকে আবার এই এ বিন্দুতে আসব। তাহলে এই বিন্দুরও দুইটা সংখ্যা কি 5টা যাবে উপরে, আর এই দ্বিতীয় সংখ্যা 2টা আসবে কি
নিচে, তাহলে আমরা মডুলাস দিয়ে আটকায় দিলাম। এখন আমরা কি লিখবো এখানে, বর্গ একক, কারণ যখন আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে বলবে তখন আমাদের এখানে কি লিখতে হবে, বর্গ একক। এখন আমরা একটা জিনিস খেয়াল করো, যে হাফ যেরকম আছে আমরা সেরকমই রাখলাম, এই মডুলাসটাও যেরকম আছে আমরা সেরকম রাখলাম। এখন দেখো আমরা এই মডুলাসটা এবারে রাখলাম, হাফ মডুলাস দিলাম। এখন আমরা এইটাকে এই মডুলাসের ভিতরে আমাদের কি করতে হবে, ক্রসে গুণ করতে হবে, না কোণে কোণে গুণ করতে হবে। তাহলে আমরা কি করব, এই 5 এর সাথে এই 6 এর গুণ করতে হবে, এই 1 এর সাথে এই 3 এর গুণ করতে হবে, এই 2 এর সাথে এই 2 এর গুণ করতে হবে। অর্থাৎ আমরা সূত্রের মোতাবেক যদি আমরা বুঝতে চাই, তাহলে আমরা এই প্রথম সংখ্যাটাকে ধরি আমরা x1, দ্বিতীয় সংখ্যাটাকে ধরি আমরা x2, এই তৃতীয় সংখ্যাটাকে ধরি x3, এই চতুর্থ সংখ্যাকে হলো x4, এইভাবে যতগুলা সংখ্যা যায় এই উপরের সংখ্যাগুলো x6, অর্থাৎ x5, x6, x7, x8, x9 এরকম যাবে। আর এই নিচের সংখ্যাকে ধরা হয় কি y1, এর হচ্ছে y2, এর হচ্ছে y3, এর হচ্ছে কি y4। এখন সূত্র অনুযায়ী আমরা আমাদের সূত্রটা কি, এখানে আমরা একটু সূত্রটা এখানে লিখি। সূত্রটা হচ্ছে, তাহলে আমরা এই যখন এই কষে গুণ করবো তার মানে কি, দেখো একটা জিনিস, এটা কি 5টা কি x1 আর 6টা কি y2, তাহলে আমরা লিখবো কি x1 গুণন হচ্ছে কি y2, তাদের সূত্রে প্লাস, আবার এই 1 এর সাথে এই 3 গুণ করার কথা বলছি, তার মানে কি x2 গুণন হচ্ছে কি y3, আবার দেখো তাদের সূত্রে প্লাস, আবার x3 গুণ হচ্ছে কি y4, ঠিক আছে। এটা আমাদের কি সূত্র, এইভাবে আমাদের সূত্র আমরা যদি বুঝতে থাকি এগুলা এইরকম ভাবে লিখতে হবে না। তাহলে আমরা একটু গুণ করি, তাহলে আমরা কি এই 5 এর সাথে এই 6 এর গুণ করবো না, তাহলে 5 6 30, তারপরে আমরা কি যোগ, আমরা এই 1 এর সাথে কি 3 গুণ করবো, 1 আর 3 -3 গুণ করলে কি হবে -3, তাদের সূত্রে প্লাস, আবার 8 -2 এর সাথে এই 2 গুণ করবো, তাই না, তাহলে -2 আর 2 গুণ করলে কি -4, আমাদের গুণ করা শেষ। এখন যেহেতু আমরা কি উপর থেকে নিচে গুণ করলাম না, এইবার আসে আমরা এই নিচ থেকে উপরে, অর্থাৎ এই 2 এর সাথে এই 1 এর গুণ, আবার এই 6 এর সাথে এই -2 এর গুণ, আবার এই -3 এর সাথে এই 5 এর গুণ। তাহলে নিচ থেকে উপরের দিকে যখন আমরা গুণ করব তখন আমাদের সূত্রটা হবে কি মাইনাসের, তাহলে আমরা মাইনাস দিলাম। তাহলে আমরা এই সূত্র অনুযায়ী আমরা একটু সূত্র বুঝি, তাহলে কি হবো, y1 গুণন কি x2, y1 গুণন হচ্ছে কি x2, আবার এটার ক্ষেত্রে কি হবে, তাহলে y2 গুণন হচ্ছে কি x3, মাইনাস সূত্রের কি y2 গুণন x3, আবার এটার সাথে এটার যেহেতু গুণ করবো আমরা, সেহেতু আমরা কি y3 গুণন হচ্ছে কি মাইনাস সূত্রে y3 গুণন হচ্ছে কি x4, তাহলে একটা সূত্র। এখন আমরা এই দিক থেকে তাহলে মাইনাস সূত্রে মাইনাসের সূত্র মাইনাস দিয়ে আমরা এই 2 এর সাথে কি এই 1 এর গুণ, অর্থাৎ এই নিচ থেকে ওই উপরের দিকে গুণ করব, তাহলে 2 এর সাথে 1 গুণ করলে 2 × 2, আবার এই 6 এর সাথে এই -2 গুণ করব, তাহলে সূত্রে মাইনাস দিয়ে নয়, তাহলে এই -2 আর 6 গুণ করলে কি -12, 6 দুগুণে 12, আবার সূত্রে মাইনাস, আবার এই -3 এর সাথে কি এই 5 এর গুণ, তাহলে -3 আর 5 গুণ করলে কি -15, ঠিক আছে। আমাদের গুণ করা শেষ। এবার আমরা কি এখানে মডুলাস দিয়ে আটকায় দিলাম। এবার কি লিখবো আমরা, বর্গ একক। এখন আমরা একটু খেয়াল করি, হাফ যেরকম আছে আমরা সেরকমই রাখলাম, এই মডুলাস যেরকম আছে আমরা ওই রকম রাখলাম, কারণ মডুলাসের ভিতরে আমাদের কে ফার্স্ট ব্র্যাকেট আছে, তাহলে এই ফার্স্ট ব্র্যাকেট গুলাকে আমরা কি করতে হবে, আগে তুলে দিতে হবে। তাহলে ফার্স্ট ব্র্যাকেট যখন তুলে দেবো তখন আমরা চিহ্নের গুণ করতে হবে, তাহলে 30 যেরকম আছে সেরকম রাখলাম। এখন এই ব্র্যাকেট তুলে দেওয়ার জন্য ব্র্যাকেটের ভিতরের চিহ্ন আর ব্র্যাকেটের বাইরের চিহ্ন কি করতে হবে, গুণ, তাহলে প্লাসে মাইনাসে কি -3, আবার এটাও প্লাসে মাইনাসে -4, -2 যেরকম আছে সেরকমই প্লাস, মাইনাসে মাইনাসে কি প্লাস,
12 মাইনাস মাইনাস কি প্লাস 15 গুণ শেষ আমাদের মডুলাস দিয়ে আটকায় দিলাম আমরা, তারপরে কি লিখবো বর্গ একক। আশা করি এইটুকু আমরা বুঝতে পেরেছি। এবার আমরা দেখো হাফ যেরকম আছে আমরা সেরকমই রাখলাম, মডুলাসও রাখলাম। এখন এই মডুলাসের ভিতরে কিন্তু আর এক্সট্রা কিন্তু এই ফার্স্ট ব্র্যাকেট নাই। এখন আমাদের এর ভিতর কি আছে প্লাস আর মাইনাস আছে, তাহলে প্লাসের গুলো আমরা এক জায়গায় করবো আর মাইনাসের গুলো এক জায়গায় করবো। তাহলে এই 30 হচ্ছে প্লাস, এই 12 হচ্ছে প্লাস আর 15 হচ্ছে প্লাস, তাহলে 30 আর 12 হচ্ছে 42, 42 আর 15 হচ্ছে কত 57, 42 আর 15 কত 57। আবার এই মাইনাসের গুলো এক জায়গায় করো, তাহলে -3 আর -4, তাহলে -7 আর -2 যোগ করলে হয় কত -9। তাহলে মডুলাস দিলাম, এই মডুলাস আমরা দিলাম, আর তাহলে কি লিখবো আমরা বর্গ একক। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা এই হাফ যেরকম আছে আমরা সেরকমই রাখলাম, রাখার পর এখন এই যে এখন আর এখানে মডুলাস দেবো না, এই মডুলাস তুলে দিয়ে আমরা গুণ চিহ্ন দেবো। কি দেবো গুণ চিহ্ন দেবো। কারণ এখন এই 57 থেকে যদি আমরা 9 বাদ দিই তাহলে থাকে কত 48, 57 থেকে 9 বাদ দিলে কত 48। এই মডুলাস আর দেবো না, তুলে দিয়ে গেল, থাকলো কি এখন বর্গ একক। ঠিক আছে, এখন আর মডুলাস নাই। এখন দেখো এই নিচে 2 এর সাথে এই 2 এর সাথে কি এই 48 এর কাটা যায় না, তাহলে 2 1 2, 24 দুগুণা কত 48। তাহলে আমরা কি পাইলাম 24 পেলাম। কি এখন কি বর্গ একক। ঠিক আছে, তাহলে আমাদের এটাই হচ্ছে কি উত্তর। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। এখন একটা জিনিস আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, এই যে এখানে যে সূত্র রয়েছে সূত্রটাও এখানে লিখতে হবে না, আমরা বোঝার ক্ষেত্রে একটু লিখছিলাম। আবার এখানে যে x1 x2 x3 x4 এটাও লিখতে হবে না, ay1 y2 y2 এটাও লিখতে হবে না, এটা আমরা বোঝার ক্ষেত্রে এখানে তোমাকে বোঝানোর ক্ষেত্রে আমরা এটা লিখছিলাম। আবার এই যে এরকম ক্রস চিহ্ন দেওয়া লাগবে না, এরকম কি এই দাগগুলাও দেওয়া লাগবে না। তোমরা আশা করি যখন তোমরা বুঝবে তখন আর এই দাগটা তোমাকে দেওয়া লাগবে না। কিন্তু একটা কথা মাথায় রাখবে, যখন তোমরা অঙ্কটা নিজে নিজে করতে যাবা বাসায়, তখন এরকম দাগ টেনে টেনেই করবা, তাহলে তোমার অঙ্কটা করতে একটু কি হবে সুবিধা হবে। ঠিক আছে।